হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 4 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কুলুনির সংস্কার আন্দোলন। এই কুলুনির সংস্কার আন্দোলন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার ডিএসসিসি 4 প্রাচীন মধ্যযুগের ইউরোপ, কুলুনির সংস্কার আন্দোলন। তা কুলুনি হচ্ছে একটা মঠের নাম, মানে গির্জা। মধ্যযুগে ইউরোপে অনেক গির্জা ছিল এবং এক একটা গির্জাকে কেন্দ্র করে এক একটা মঠ গড়ে উঠেছিল এবং এই মঠে অনেক সন্ন্যাসীরা থাকতেন এবং এই মঠের খরচাপাতি চালানোর জন্য মঠের অধীনে অনেক ভূ সম্পত্তি থাকতো। এই ভূ সম্পত্তি থেকে রাজস্ব আদায় করে এই মঠের খরচ বা রক্ষণাবেক্ষণ চলতেন এবং মঠের একজন করে প্রধান, যাকে অ্যাবট বলা হয়, সেই প্রধান থাকতেন। এখন মধ্যযুগে ইউরোপে কুলুনির বলে একটা মঠ ছিল। লায়ার এবং যে সিন নদী আছে ইউরোপে, লায়ার নদী এবং সিন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল এই কুলুনির মঠ। তো এই মঠে একটা সংস্কার আন্দোলন শুরু হয়, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে একটা সংস্কার আন্দোলন শুরু হয় এই মঠকে কেন্দ্র করে, যার নাম কুলুনির সংস্কার আন্দোলন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই সংস্কার আন্দোলনের প্রয়োজন হয়েছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, নবম শতকে ইউরোপে বিভিন্ন বর্বর জাতির আক্রমণ ঘটতে থাকে। কাদের আক্রমণ? নর্সম্যান, হাঙ্গেরিয়ান, এদের আক্রমণ ঘটতে থাকে। এছাড়া স্বার্থপর লোভী অভিজাতদের স্বার্থপর কাজকর্মের ভিতর দিয়ে সমাজে আইন শৃঙ্খলা ভেঙে পড়তে থাকে। সমাজে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং এর প্রভাব গিয়ে পড়ে এই মঠের উপরে। মঠের আইন শৃঙ্খলাও ভেঙে পড়ে। মঠের যারা অ্যাবট ছিলেন তারা এই মঠের ভূ সম্পত্তিকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে থাকেন। ফলে প্রয়োজন হয়ে পড়েছিল মঠের যে আদর্শ, সেই আদর্শকে ফিরিয়ে আনার এবং মঠের একটা সংস্কার সাধনের প্রয়োজন হয়েছিল এবং এই চাহিদা দিনের পর দিন কিন্তু তীব্রতর হয়েছিল। তো এক্ষেত্রে দুজন ব্যক্তি, দেখো, সেন্ট নিকোলাস এবং রিচার্ড গেরহার্ড, এনারা এই মঠের সংস্কার সাধনে মনোনিবেশ করেন। কিন্তু এনাদের এই কার্যকলাপকে ছাপিয়ে গিয়েছিল বারগান্ডি। বারগান্ডি বলে যে প্রদেশটি রয়েছে, সেই বারগান্ডির যে বেনেডিক্টিয়ান একটি গির্জা ছিল। বেনেডিক্ট ছিলেন একজন সন্ন্যাসী, বিখ্যাত সন্ন্যাসী ছিলেন এই বেনেডিক্ট। তার আদর্শে এই মঠটি প্রতিষ্ঠিত হয়েছিল, তাই একে বলা হচ্ছে বেনেডিক্টিয়ান মঠ এবং মঠের নাম কুলুনির মঠ। তো এই বারগান্ডির বেনেডিক্টিয়ান এই কুলুনির মঠ এক্ষেত্রে এই সংস্কার আন্দোলনে অবতীর্ণ হয় এবং অন্যান্য সমস্ত প্রচেষ্টাকে ছাপিয়ে গিয়ে সে ইউরোপে ধর্ম সংস্কারের ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে উঠে আসে এবং এই কুলুনির মঠ কিছু আদর্শ স্থাপন করে, যে আদর্শগুলি অন্যান্য মঠ তারা গ্রহণ করে এবং এই আন্দোলন, এই মঠের আন্দোলন এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়তে থাকে। ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ইতালি, এইসব দেশে এই কুলুনির মঠের যে সংস্কার আন্দোলন, সেই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের মূল একটাই কথা ছিল যে আশ্রম বা এই যে মঠের যারা আশ্রমিক, অর্থাৎ যারা সন্ন্যাসী, তারা সৎ পবিত্র জীবন যাপন করবে, কোন রকম দুর্নীতিমূলক কাজ তারা করবে না। তাদের মধ্যে তাদের জীবনযাপন হবে সহজ, সাধারণ, সরল, সাধারণ এবং তারা আধ্যাত্মিকতায় আচ্ছন্ন হয়ে থাকবে। তারা ঈশ্বর সাধনায় নিজেদেরকে নিয়োজিত করবে। কোন রকম দুর্নীতিমূলক কাজ, অর্থনৈতিক যে অনাচার বা অর্থনৈতিক যে দুর্নীতি, সেই দুর্নীতিতে তারা কিন্তু থাকবে না। এটাই ছিল এই কুলুনির মঠের প্রধান কার্যকলাপ। এবং এখানে দেখো কয়েকটা কথা আছে যে এই যে বারগান্ডির কুলুনির মঠ, এই কুলুনির মঠের এই সংস্কার আন্দোলন প্রথমে কে শুরু করেছিলেন, এটা একটা প্রশ্ন। প্রথমে শুরু হয় 910 খ্রিস্টাব্দে। একজন ডিউক ছিলেন, মানে প্রচারক, একুতা বলে একটি জায়গা আছে, সেই একুতার ধর্মপ্রাণ ডিউক, তিনি শাসনকর্তা, অবশ্য তিনি ছিলেন ধর্মপ্রাণ একজন ব্যক্তি, তার নাম উইলিয়াম।
এই উইলিয়াম প্রথমে এই ক্লুনির সংস্কার শুরু করেন। এবং এক্ষেত্রে ক্লুনির যিনি প্রথম অ্যাবট হয়েছিলেন, মানে প্রথম যিনি পরিচালক হয়েছিলেন, তার নাম সেন্ট বানে। তিনি ছিলেন প্রথম অ্যাবট। এবং এখানে বলা হয়েছিল যে ক্লুনির মঠের যারা সন্ন্যাসী তারা পবিত্রভাবে জীবনযাপন করবে, সৎভাবে জীবনযাপন করবে এবং আধ্যাত্মিক জীবনযাপন করবে। এই মঠকে কেন্দ্র করে, ক্লুনির মঠকে কেন্দ্র করে হাজার হাজার মঠ, ইউরোপে হাজার হাজার মঠ গড়ে ওঠে ক্লুনির মঠের অনুসারী হিসেবে। এবং প্রতিটা মঠ এই ক্লুনির মঠের নিয়ম নীতিকেই তারা ফলো করতে থাকে। এইভাবে এই আন্দোলন ব্যাপকভাবে ইউরোপে ছড়িয়ে পড়ে। এই ছিল ক্লুনির মঠের একটা সংক্ষিপ্ত বিবরণ। এবার আসি এর সংগঠনের দিকটা। ক্লুনির মঠের সংগঠন, দেখো এই ক্লুনির মঠের সংগঠন ছিল খুবই সহজ সরল, একদম সহজ সরল ছিল এবং একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল। মঠকে পরিচালনা করতেন অ্যাবট, তবে সমস্ত ব্যবস্থাটা ছিল সহজ সরল। মঠের যারা পরিচালক অর্থাৎ সেই অ্যাবট এবং অন্যান্য যারা কর্মচারী, তারা কিন্তু নির্বাচনের ভিতর দিয়ে তারা এখানে নির্বাচিত হতেন। অর্থাৎ একটা গণতান্ত্রিক পদ্ধতি, একটা স্বচ্ছ পদ্ধতি, একটা দুর্নীতি মুক্ত পদ্ধতি কিন্তু এখানে অনুসরণ করা হয়েছিল। এছাড়া এখানে এই ক্লুনির মঠে একজন অ্যাবট থাকবেন এবং অন্যান্য মঠে থাকবেন একজন করে প্রায়ার্স বলে একটা বিশেষ কর্মচারী। তা যাই হোক, এই ক্লুনির মঠের সমর্থক কিন্তু ছিলেন পোপ। পোপ কে ছিলেন? খ্রিস্টান জগতের যিনি ধর্মগুরু, যিনি ইতালির ভ্যাটিকান সিটিতে থাকেন, সেই পোপ যার প্রথম করার কথা ছিল এই ধরনের সংস্কার, তিনি কিন্তু করেননি। কিন্তু তিনি দেখেন যে একটি মঠ ক্লুনি যখন এই সংস্কার আন্দোলন শুরু করেছে, তখন তিনি একে সমর্থন করেন এবং কট্টরভাবে তার সমর্থকে পরিণত হন এই পোপ, বিশেষ করে পোপ দ্বিতীয় আরবান। এবং আরো একজন ছিলেন, তিনি হচ্ছেন ভার্দুনের রিচার্ড। এনারা এই মঠের যে বিশুদ্ধ রীতিনীতি, এই রীতিনীতিকে তারা অনুসরণ করেছিলেন। যাই হোক, তাদের একটাই দাবি ছিল, এই যে বেনেডিক্টিয়ান যে আইন, এই বেনেডিক্টিয়ান আইনকে পুনরায় প্রবর্তন করা। আগে ছিল কিন্তু পরবর্তীকালে সেটা আর মানা হয়নি। এই বেনেডিক্টিয়ান আইনকে তারা চেয়েছিল পুনরায় প্রবর্তন করতে। তা ক্লুনির সংস্কারের কয়েকটা দাবি ছিল এবং সেই দাবিগুলো কিন্তু একেবারে পরিষ্কার, স্বচ্ছ দাবি। দাবিগুলো কি না, পুরনো যে বিশুদ্ধ আইন আছে সেই আইনকে পুনরায় প্রবর্তন করতে হবে। মঠের যে সম্পত্তি ছিল, হৃত সম্পত্তি, সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে এবং সেই সম্পত্তির উপর মঠের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এবং মঠের যারা পরিচালক, যারা কর্মচারী, তাদেরকে নির্বাচনের ভিতর দিয়ে নিয়োগ করতে হবে। অনেকগুলি মঠের আবার একজন করে হেড থাকতেন, যাকে বলা হয় যাজক। এই যাজকও কিন্তু নির্বাচিত হবেন এই ভোটাভুটির ভিতর দিয়ে। এছাড়া মঠের যে পরিচালনা, সেই পরিচালনার ক্ষেত্রে পরিচালক যিনি আছেন অ্যাবট, তিনি কিন্তু মঠের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনকে অনুসরণ করে তার মঠটি পরিচালনা করবেন। এই ছিল স্বচ্ছ দাবি। মঠের সম্পত্তিকে পুনরুদ্ধার, সেই সম্পত্তির উপর মঠের কর্তৃত্ব স্থাপন, পুরনো যেসব বেনেডিক্টীয় আইন ছিল সেই আইনকে পুনরায় প্রবর্তন করা এবং মঠের সমস্ত কর্মচারী নির্বাচনের ভিত্তিতে নির্বাচিত হবেন এবং পরিচালক যিনি হবেন সেই অ্যাবট, তিনি মঠের নিয়ম কানুন অনুযায়ী তিনি এই মঠকে পরিচালনা করবেন। এবং এই ছিল মোটামুটি ক্লুনির সংস্কারের যে মূল উদ্দেশ্যগুলি, মূল দাবিগুলি, এগুলোই ছিল। এর পরে কি হচ্ছে, এর প্রভাবটা কি পড়ছে ফ্রান্সে, মানে ইউরোপের ধর্মের ক্ষেত্রে? স্বচ্ছভাবে বিভিন্ন মঠে নির্বাচন শুরু হচ্ছে। ফলে এই অ্যাবট, প্রায়ার্স, যাজক, আর্চ বিশপ, এনাদের যে নির্বাচন, সেটা কিন্তু স্বচ্ছভাবে শুরু হয়। এর ফলে একটা গণতান্ত্রিক আবহাওয়া ধর্মের ক্ষেত্রে পরিস্ফুটিত হয়। এছাড়া সামন্তরা, এক একটা অঞ্চলে যারা সামন্ত প্রভু, তাদের আন্ডারে বা তাদের জমিদারির ভিতরে যেসব গির্জাগুলো ছিল, সেই গির্জার সম্পত্তি এই সামন্ত প্রভুরা বিভিন্নভাবে দখল করার চেষ্টা করতেন। এই বেনেডিক্টীয় আইনের মধ্য দিয়ে ক্লুনির মঠ এই খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এই শাসক শ্রেণী বা সামন্ত প্রভুদের হাত থেকে মঠের সম্পত্তিকে উদ্ধার করেন এবং তাদের থেকে প্রভাব মুক্ত হয়ে
স্বাধীনভাবে ধর্মকে পরিচালনা করেন। এজন্য এই ইউরোপে ধর্মের ক্ষেত্রে কুলুনির মঠ একটা আদর্শ স্থাপন করেছিল এবং বিশেষ করে যারা উচ্চ আদর্শের বা উচ্চ ক্ষমতা বিলাসী যেসব পোপেরা এসেছিলেন ক্ষমতায়, তারাও কিন্তু এই কুলুনির মঠকে সামনে রেখে তারা তাদের কার্যকলাপ শুরু করেছিলেন। অর্থাৎ পোপেদের কাছেও, যিনি ধর্মগুরু, তার কাছেও একটা আদর্শ হিসেবে কাজ করেছিল এই কুলুনির মঠ। তাই শাসক কুলুনির মঠের সব থেকে বড় কৃতিত্ব এই যে মঠের ভিতরে যে অনাচার কদাচার, যে বিশৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল, সেই অবনতিকে দূরে সরিয়ে একটা সুশৃঙ্খল ব্যবস্থা এই মঠ কিন্তু কুলুনির মঠ ফিরিয়ে এনেছিল ধর্মের ক্ষেত্রে। এবং তাদের দেখা দেখি ইউরোপের হাজার হাজার মঠ এই কুলুনির নীতিতে তারা বিশ্বাসী হয়ে ওঠে, কুলুনির নীতিকে সামনে রেখে তাদের মঠকে তারা পরিচালনা করতে থাকে। বিশেষ করে মঠের যারা কর্মচারী, তারা যখন নির্বাচনের ভিতর দিয়ে তাদের পদে অধিষ্ঠিত হতে থাকে, তখন কিন্তু আর দুর্নীতির জায়গাটা থাকে না। তাই মঠ একটা বিশুদ্ধ পদ্ধতির ভিতর দিয়ে, একটা সহজ সরল পদ্ধতির ভিতর দিয়ে, অবশ্য কেন্দ্রীভূত একটা পদ্ধতির ভিতর দিয়ে এগিয়ে চলেছিল, যেটার খুবই প্রয়োজন ছিল এই মধ্যযুগের ধর্ম সংস্কারের জন্য। বা পোপেরও কিন্তু এটা করার প্রয়োজন ছিল, কিন্তু পোপ সেটা করতে পারেননি। কুলুনির মঠ সেই পথটা দেখিয়ে দিয়েছিলেন, যার ফলে যাজক বা এখানে পোপ এই কুলুনির মঠকে সমর্থন করে, তার আদর্শকে সামনে রেখে ধর্মীয় ক্ষেত্রে তার কার্যকলাপ তিনি শুরু করেন। এই কুলুনির মঠের আরেকটি প্রধান কৃতিত্ব যে শাসক এবং সামন্ত প্রভুদের হাত থেকে মঠের সম্পত্তিকে পুনরুদ্ধার করা, তাদের প্রভাব থেকে মঠকে একেবারে সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্রভাবে পরিচালনা করা। তাই মঠের জীবনে, মধ্যযুগে ধর্মীয় ক্ষেত্রে মঠ জীবনের একটা গুরুত্বপূর্ণ সংস্কার ছিল এই কুলুনির সংস্কার। যদিও মঠ জীবন কি বা এই পোপতন্ত্র কি, এগুলোর উপরে বড় বড় 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের পড়তে হবে। এগুলো আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। এটা একটা শর্ট কোশ্চেন, 5 নম্বরের টিকা 250 ওয়ার্ডের, এর অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। কুলুনির সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, মার্কস 5। নবম শতাব্দীতে নসম্যান হাঙ্গেরিয়ানদের বারংবার আক্রমণ এবং লোভী ও স্বার্থলোলুপ অভিজাতদের প্রভাবে রাজনৈতিক ও সামাজিক জীবনে নিদারুণ অস্থিরতার সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে মঠের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এবং মঠগুলি ক্রমশ বৈভব ও দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়। নিম্ন স্তরের অ্যাবটরা মঠের উপর নিয়ন্ত্রণ কায়েম করে মঠের সম্পত্তিকে ব্যক্তিগতভাবে ভোগ করতে শুরু করে। নবম শতকের প্রগাঢ় অনিশ্চয়তা, সমাজের সর্বস্তরে নৈরাজ্য মঠের আশ্রমিকদের জীবনকেও স্পর্শ করেছিল। তাই ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে মঠবাসী সন্ন্যাসীদের মধ্যে শুদ্ধিকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রবণতা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সেন্ট নিকোলাস, রিচার্ড গেরহার্ড এবং অন্যান্য কতিপয় ব্যক্তি এই অধপতিত ব্যবস্থা থেকে সমাজকে মুক্ত করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। এর জন্য তারা আমূল সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং সংস্কারের উপর জোর দেন। কিন্তু এই প্রয়াস ঢাকা পড়ে গিয়েছিল বার্গান্ডির বেনেডিক্টীয় মঠ কুলুনির আন্দোলনের কাছে। অচিরে কুলুনির মঠের সংস্কারের খ্যাতি এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে এই পর্বে কুলুনির মঠ ও সংস্কার যেন সমার্থক হয়ে উঠেছিল। প্যারা করে দেখো, 1910 খ্রিস্টাব্দে একুতার ধর্মপ্রাণ ডিউক উইলিয়ামের বদান্যতায় কুলুনির সংস্কার আন্দোলন জন্মলাভ করে। বেনেডিক্ট এর আদর্শে বিশ্বাসী সেন্ট বার্নে এই মঠের প্রথম অ্যাবট মনোনীত হন। কুলুনির স্থপতির উদ্দেশ্য ছিল এমন একটি আশ্রম প্রতিষ্ঠা যেখানে সেন্ট বেনেডিক্টের বিধান অনুসারে সন্ন্যাসীরা পবিত্র আধ্যাত্মিক জীবনযাপন করবে এবং এই মঠ আঞ্চলিক সামন্ত প্রভুদের প্রভাব ও সর্বপ্রকার লৌকিক নিয়ন্ত্রণ মুক্ত হবে। উইলিয়াম কুলুনির এই চারিত্রিক বৈশিষ্ট্য রক্ষার জন্য তাকে স্বয়ং পোপের রক্ষণাধীনে সমর্পণ করেছিলেন। কুলুনির অ্যাবট স্বাধীনভাবে তার অনুগামীদের নির্দেশ পাঠাতে থাকেন এবং ধীরে ধীরে স্বাধীন কেন্দ্রভূমি হিসাবে আত্মপ্রকাশ করেন। এর ফলে দ্বাদশ শতকের মধ্যে কুলুনি অনুসারী 1000-এরও বেশি মঠ গড়ে ওঠে। রোম থেকে বহু দূরে লায়র ও সিন নদীর মধ্যবর্তী অঞ্চলে স্থাপিত এই মঠের উপর ফরাসি রাজ ও জার্মান সম্রাটের হস্তক্ষেপের সম্ভাবনা ছিল কম।
কুলুনি তাই বিকশিত হয়েছিল আপন সাবলীল ছন্দে, আর মুক্তি তাকে এনে দিয়েছিল পরম কাঙ্ক্ষিত বেগ। প্যারা করে কুলুনির মঠের সংগঠন ছিল একাধারে সহজ সরল এবং অন্যদিকে কেন্দ্রীভূত। কুলুনির মঠ একজন অ্যাবটের অধীনে পরিচালিত হতো। অন্যান্য মঠে একজন প্রায়ার্স নিযুক্ত থাকতেন। অ্যাবটের সভাপতিত্বে প্রায়ই কুলুনির মঠে বিভিন্ন সংস্কার ও রীতিনীতি নিয়ে আলোচনা চলত। সেন্ট ওডোর অক্লান্ত প্রয়াসের ফলে কুলুনির আন্দোলনের ধারা ফ্রান্স থেকে ইংল্যান্ড, সেখান থেকে ইতালি ও স্পেনে ছড়িয়ে পড়ে। কুলুনির আন্দোলনের কট্টর সমর্থক ছিলেন পোপ দ্বিতীয় আরবান এবং ভার্দুনের রিচার্ড। আশ্রমিকরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের অ্যাবট নির্বাচন করতেন এবং স্থানীয় বিশপ বা দেশের শাসক বৃন্দের কুলুনির জীবনে প্রভাব প্রতিপত্তি বিস্তারের সামান্যতম সুযোগও দিত না। কুলুনি সংস্কার আন্দোলন প্রাচীন বিশুদ্ধ মঠ ব্যবস্থার রীতিনীতি প্রবর্তনে উৎসাহী ছিল। তারা বেনেডিক্টিয়ান আইন ও রীতিনীতির পুনঃপ্রবর্তন চেয়েছিলেন। ক্ষমতার অপব্যবহারকারী অভিজাত এবং কুপ্রথা অনুসরণকারী যাজকদের সঠিক পথের দিশা দেওয়া তাদের অন্যতম লক্ষ্য ছিল। এছাড়াও কুলুনির আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবি উঠে এসেছিল, যেগুলি হলো, এখানে দাবিগুলি দেখো নাম্বার করে করে দেওয়া হয়েছে। এক, প্রাচীনকালে সম্মানিত পুরনো বিশুদ্ধ আইন চার্চে প্রবর্তন করতে হবে। মঠের হিত সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে। মঠের পরিচালক ও পদাধিকারীরা নির্বাচিত হবেন। পরিচালক ও পদাধিকারীরা মঠের আইন অনুসারে চলবেন। মঠের ভূসম্পত্তির উপর মঠের পূর্ণ কর্তৃত্ব বজায় থাকবে। যাজকরাও নির্বাচনের মাধ্যমে অধিষ্ঠিত হবেন। এরপরে দেখো শেষ প্যারায় কি বলা হচ্ছে, চার্চের সংগঠন ও যাজক শ্রেণীর উপর কুলুনির সংস্কার আন্দোলনের সুদূর প্রসারী প্রভাব পরিলক্ষিত হয়েছিল। কুলুনির আন্দোলনের ফলে স্বচ্ছভাবে অ্যাবট ও প্রায়ার্সদের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় এবং একই সাথে নিম্ন শ্রেণীর বিশপ ও পদাধিকারীদের স্বাধীন নির্বাচন প্রক্রিয়ার অধীনে আনা হয়। সর্বোপরি স্থানীয় সামন্ত প্রভুদের প্রভাব থেকে মঠগুলিকে সম্পূর্ণ মুক্ত করা হয়। পরবর্তীতে কুলুনির আশ্রমিকরা বিভিন্ন মঠের বিশপ নির্বাচিত হওয়ায় এই আন্দোলনের ধারা দ্রুত ছড়িয়ে পড়ে। কুলুনির অ্যাবটের নেতৃত্বে সংগঠিত ধর্ম সংস্কার আন্দোলনের পূর্ব শর্ত ছিল ব্যক্তিগত সমরসজ্জা ও অস্ত্রের ব্যবহারকে দমন করে শান্তির বাতাবরণ তৈরি করা। কুলুনির অসাধারণ সাংগঠনিক শক্তি, কেন্দ্র নির্ভর প্রশাসনিক ব্যবস্থা উচ্চাকাঙ্ক্ষী পোপদেরও অভিভূত করেছিল। কুলুনি হয়ে উঠেছিল তাদের আদর্শ। দেশের শাসক ও আঞ্চলিক ভূস্বামীদের হস্তক্ষেপ থেকে কুলুনি এবং তার অসংখ্য শাখা প্রশাখাগুলিকে সম্পূর্ণভাবে মুক্ত রাখার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিল। তো এই ছিল কুলুনির সংস্কার আন্দোলন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই পেপারে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।